যদি বাংলার কথায় আসি, যে বাংলার যে উচ্চিংড়িটা রয়েছে ফচকে ছোড়াটা, তার কেন ব্যবস্থা হচ্ছে না? কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটি দুর্নীতি, আবগারি দুর্নীতির তদন্ত হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। হেমন্ত সোরেনের কিন্তু ওই একটি জমি মামলার কেসে রয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। বাংলায় অন্তত 5টা দুর্নীতি যেগুলো ভয়াবহ আকারে ধারণ করেছিল, গরু, কয়লা, শিক্ষা নিয়োগ, পুর দুর্নীতি এবং রেশন, এই 5টা যে ভয়ঙ্কর দুর্নীতি, এই দুর্নীতিগুলো 10 বছর ধরে চলেছে। এবং এই যে 2-3 জন রয়েছে যে সর্বোচ্চ প্রভাবশালী, এরা কিন্তু একটি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নয়, কারণ এরা হচ্ছে সব 5টা কেলেঙ্কারির শীর্ষবিন্দু। এই 5টা কেলেঙ্কারির শীর্ষবিন্দু যখন এদের অ্যারেস্ট করা হবে, যখন প্রতি কটা কেসের 100% না হলো অ্যাটলিস্ট 90% প্রুফ ইডির কাছে থাকবে, সিবিআইয়ের কাছে থাকবে, এবং 10 বছরের 60,000 কোটি টাকার কেলেঙ্কারি এত তাড়াতাড়ি হয় না। তবে এটা ঠিক, ইডির তদন্ত কিন্তু সঠিক পথে এগোচ্ছে এবং সঠিক জায়গায় গিয়েছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির অ্যাক্টিং চিফ মিনিস্টার, তিনি গ্রেফতার হয়ে গেলেন। স্বাভাবিকভাবে বাংলার মানুষের প্রশ্ন হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী তো গ্রেফতার হয়েছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন, মনীষ সিসোদিয়া। এ রাজ্যের সর্বোচ্চ প্রধান, 2 প্রভাবশালী, সর্বোচ্চ কারাপ্টেড 2%, তারা গ্রেফতার কবে হবেন? সেই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের কাছে বাংলার বার্তা এলাম, এবং এই নিয়েই সরাসরি গিয়েছিলাম মুম্বাইয়ে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। তিনি কি বলেছেন শোনাবো, কিন্তু তার আগে গতকাল কি ঘটনা ঘটেছে একটু জানিয়ে রাখা দরকার। অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির 100 কোটি টাকা লিকার স্ক্যামের জন্য, যার জন্য মনীষ সিসোদিয়া তিহার জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, তার জন্য দীর্ঘদিন ধরে তাকে সমন পাঠিয়ে ডাকা হচ্ছে। 8 বার ডাকা হয়েছে, গতকাল 9ম ডাকেও তার যাওয়ার কথা ছিল, যাননি। না গিয়ে দিল্লি হাইকোর্টে গিয়ে সরাসরি প্রেয়ার করেছিলেন, আমাকে একটা আগাম জামিনের ব্যবস্থা করে দেওয়া হোক। তার কারণ তার উকিলরা বলেছেন আমার মক্কেলকে ওরা ধরার চেষ্টা করছে, কোনো একটা জায়গায় সাসপেক্ট করছিলেন, এমন কিছু অপরাধের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যেখানে তার ছাড় পাওয়া মুশকিল, এবং ইডি তাকে অ্যারেস্ট করে নেবে লোকসভা নির্বাচনের মধ্যেই। এই গ্রেফতারি এড়ানোর জন্য দিল্লি হাইকোর্টে তিনি প্রেয়ার করেছিলেন। সেখানে গিয়ে বলেছেন ইডি নিশ্চয়তা দিক যে তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না। আপের অভিযোগ, ইডির লক্ষ্য জিজ্ঞাসাবাদ নয়, গ্রেফতার করা। আর তারপর কি দেখলাম, দিল্লি হাইকোর্টের 2 বিচারপতি সুরেশ কুমার কাইত এবং মনোজ জৈন, মহামান্য 2 বিচারপতি পরিষ্কারভাবে বললেন যে আমরা আগাম কোনো জামিন দেব না। ইডি ডেকেছে, আপনি যান, জিজ্ঞাসাবাদকে ফেস করুন। এবং ঠিক এরপরই ইডি সিদ্ধান্ত নিল যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছে যাওয়া। সন্ধ্যেবেলা ইডির অফিসাররা 12 জন অফিসার একত্রিত হয়ে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চলে গেলেন। এন্টায়ার অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘিরে ফেলা হলো এবং 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, এবং এই 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো, সেই অ্যানাউন্সমেন্ট করা হলো, এবং শেষ পর্যন্ত ইডির প্রবর্তন ভবনে তাকে নিয়ে যাওয়া হলো গতকাল রাতে। এবং শোনা যাচ্ছে যে আপের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি জেল থেকে বসে দিল্লির মুখ্যমন্ত্রিত্ব চালাবেন, যদিও সেটা সাংবিধানিকভাবে সম্ভব নয়। আমরা এই সামগ্রিক পুরো বিষয়টা নিয়ে দীপাঞ্জন বাবুর কথা শুনবো, কিন্তু তার আগে কয়েকটা তথ্য আপনাদের কাছে বলা দরকার। যে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে গত 7 দশকে যে কোনোভাবে অ্যাক্টিং চিফ মিনিস্টার এভাবে গ্রেফতার হয়েছেন আমার স্মৃতিতে অন্তত নেই। সাম্প্রতিককালে জানেন আপনারা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন, কিন্তু তার আগে তিনি যখন বুঝতে পেরেছেন যে তিনি গ্রেফতার হবেন, তখন তিনি তার আগে পদত্যাগপত্র দিয়ে তার সহকর্মীর হাতে মুখ্যমন্ত্রী রাজ্যপাট তুলে দিয়ে শেষ পর্যন্ত তারপর গ্রেফতার হয়েছেন। হেমন্ত সোরেন এখন ইডির কবজায়, তিনি জেলে রয়েছেন। মনীষ সিসোদিয়া শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি অ্যারেস্টেড হয়েছিলেন, এবং শিক্ষামন্ত্রী উপমুখ্যমন্ত্রী থাকাকালীন পরবর্তীকালে তাঁর সমস্ত দায়িত্বটা চালাচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই অরবিন্দ কেজরিওয়াল যখন বুঝতে পারলেন গ্রেফতার হলেন, তখন রিজাইন করলেন না। তিনি জেলের ভেতর থেকে গিয়ে, তার সাংসদরা বলছেন, আপের প্রতিনিধিরা বলছেন, জেলের ভেতর থেকে তিনি দিল্লির রাজ্যটা চালাবেন না। আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে এখানে একটা সাংবিধানিক সংকট দেখা দেবে, এবং সেই সংকট থেকে পরবর্তীকালে দিল্লির সরকার এই লোকসভা নির্বাচনের আগেই ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এ তো গেল সামগ্রিকভাবে দিল্লির ঘটনা। স্বাভাবিকভাবে এই গ্রেফতারির পর তৃণমূল সোচ্চার হয়েছে, কংগ্রেস সোচ্চার হয়েছে, সবাই সোচ্চার হয়েছেন। একই কাণ্ড, লোকসভার মডেল কোড অফ কন্ডাক্ট। কিন্তু আমার নিজস্ব ধারণা, লোকসভার মডেল কোড অফ কন্ডাক্ট কখনোই কোনো অপরাধীকে ধরার ক্ষেত্রে অন্তরায় হয় না।
আর এই প্রসঙ্গেই চলে আসছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গে পিসি এবং তার ভাইপো কবে গ্রেফতার হবেন, তার কারণ যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিল্লির মাটিতে মনীষ সিসোদিয়ার গ্রেফতারি হওয়া বা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি হওয়ার পেছনে একটি নির্দিষ্ট বিষয়, স্ক্যাম অর্থাৎ দুর্নীতির বিষয় তদন্ত করতে গিয়ে ইডি তাদের গ্রেফতার করেছে। এবং এইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে 7টি অন্তত ন্যূনতম বড় দুর্নীতির সঙ্গে জড়িত রাজ্যের সব থেকে প্রভাবশালী পরিবারের পিসি এবং ভাইপো। ফলত বাংলার মানুষের প্রত্যাশা তো জন্মাবেই যে অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেফতার হতে পারেন, মনীষ সিসোদিয়া যদি গ্রেফতার হতে পারেন, হেমন্ত সোরেন যদি গ্রেফতার হতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো গ্রেফতার হবেন না কেন, অন্তত তাকে জিজ্ঞাসাবাদ করা হবেন না কেন? তাদের বিরুদ্ধে কি ডকুমেন্ট নেই, এভিডেন্স নেই? নিশ্চিতভাবে আছে, কিন্তু সব কিছুর একটা সিকোয়েন্স আছে। আজ থেকে 3 মাস আগেও আমরা জানতাম না যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হবেন, কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হলেন। এবং যে সময় গ্রেফতার হলেন তার পক্ষে আর উঠে দাঁড়ানোর সম্ভব নয়, ফলত তিনি জামিনও পাবেন না। এদিন দিল্লি হাইকোর্টে জামিনের জন্য প্রেয়ার করেছেন, পাননি। সুপ্রিম কোর্টে তারা আইনজীবীরা আগামীকালই পেশ করবেন তাদের জামিনের আবেদন। আমার মনে হয় সেখানেও রিজেক্টেড হয়ে যাবে, কারণ ইডির হাতে সেই ডকুমেন্টস আছে। প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পিসি এবং ভাইপোর তাদের বিরুদ্ধে কি তাদের বিরুদ্ধে কি এভিডেন্স নেই? নিশ্চিতভাবে এভিডেন্স আছে। আমি কেন বলছি এ কথাটা, আমি আপনাদের অতীতেও বারবার বলেছি। কাশীগঞ্জ ব্যাংকের স্ত্রীর নামে অ্যাকাউন্ট কোন প্রভাবশালী ভাইপোর আছে বলুন? শালির বিদেশে কয়লা পাচারের টাকা গেছে, তার ডকুমেন্ট কার হাতে আছে? লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কার নাম জড়িত হচ্ছে? কালীঘাটের কাকু কীভাবে টাকা তুলেছে, সেই টাকা লিপস অ্যান্ড বাউন্সে কীভাবে গেছে, 7.5 কোটি টাকা প্রপার্টি কার অ্যাটাচড হয়েছে, সমস্তগুলোই তো এভিডেন্স হিসেবে জড়ো হয়েছে ইডির হাত। তাহলে ইডি কবে গ্রেফতার করবে? এই প্রশ্নটা আপনারাও করবেন, আমিও করবো, আপনারা অনেকেই সেটিং বলে চেঁচাবেন, কিন্তু আমার নিজস্ব একটা ধারণা আছে, সেই অবজারভেশনটা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলবো। সবাইকে সব কিছু একসঙ্গে গ্রেফতার করে নিলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু একটা অন্য মেসেজও যায়। স্টেপ বাই স্টেপ অপরাধীদের, অভিযুক্তদের প্রমাণিত করে যে তারা অপরাধী, তারা অভিযুক্ত, তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং তারপর আস্তে আস্তে তাদের শ্রীঘরে পাঠানোর একটা প্রসিডিওর, পলিটিক্যাল প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটা হয়তো মেনটেন হচ্ছে, কিন্তু আমার কাছে একটা খুব পরিষ্কার মনে হয়েছে যে দেখুন, ভারতবর্ষের মাটিতে করাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার ভারত সরকারের এই ব্যবস্থাপনাটা ভারতবর্ষের মানুষ কিন্তু নেবে। যতই বিরোধীরা চেঁচাক যে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে, যদি ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হতো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ভারত সরকার, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি এজ এ পার্টি, তারা রাজনৈতিক কারণে ইডি লেলিয়ে দিয়ে মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করেছেন। আচ্ছা, মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করার পর মনীষ সিসোদিয়া কতবার দিল্লির হাইকোর্টে জামিনের জন্য চেষ্টা করেছেন আপনারা কেউ খবর রাখেন? সুপ্রিম কোর্টে কতবার অভিষেক মনু সিংভিদের দিয়ে চেষ্টা করেছেন যাতে জামিন পাওয়া যায়, আপনারা কেউ খবর রাখেন? আমি খবর রাখতে পারি না, আপনারা কেউ খবর রাখেন? বহুবার চেষ্টা করেছেন, একাধিকবার চেষ্টা করেছেন, কিন্তু বারবার রিজেক্টেড হয়েছে। তাহলে কি বলবেন যে দিল্লির সুপ্রিম কোর্টও যে মনীষ সিসোদিয়াকে পরিষ্কারভাবে মনীষ সিসোদিয়াকে যে জামিন দিচ্ছে না, তার পেছনেও রাজনৈতিক কারণ? এটা তো হতে পারে না। মনীষ সিসোদিয়াকে কোর্টও বুঝেছে যে তাকে জামিন দেওয়া যাবে না, কেন তিনি অন্যায় বা অপরাধের সঙ্গে যুক্ত। ফলে স্বাভাবিকভাবে যারাই প্রশ্নটা করেন মনীষ সিসোদিয়ারকে গ্রেফতারির ব্যাপারেও রাজনৈতিক কারণ আছে, তারা তো কোর্টকেও তাহলে বলতে হবে, কোর্টকেও তারা বলবেন যে রাজনৈতিক কারণে তার জামিনটা তিনি দিচ্ছেন না। ফলে তো এই ধরনের অবান্তর অভিযোগ নিয়ে তো আলোচনা করে লাভ নেই। কিন্তু আমার নিজস্ব যেটা ধারণা, আমি আপনাদের কাছে পরিষ্কার বলি, ধরুন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনিও তো জামিনের জন্য চেষ্টা করছেন, কোর্ট তো রিজেক্ট করেছে। এবার যারা বলছেন হেমন্ত সোরেনকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, তারা কি এই কাউন্টার লজিকটা আমার সঙ্গে উত্তর দিতে পারবে যে হেমন্ত সোরেনের ক্ষেত্রে যখন জামিন রিজেক্টেড হয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তখন সেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও রাজনৈতিক কারণেই জামিন রিজেক্ট করেছেন? তথ্য প্রমাণ নিশ্চিতভাবে আছে বলেই তো জামিনটা রিজেক্ট হয়। সেক্ষেত্রে মনীষ সিসোদিয়ার ক্ষেত্রে হয়েছে, সঞ্জয় সিংয়ের ক্ষেত্রে হয়েছে, কে কবিতার ক্ষেত্রেও হয়েছে, একইভাবে হেমন্ত সোরেনের ক্ষেত্রেও হয়েছে। এবার রাজনৈতিক কারণে যদি গ্রেফতার হয়ে থাকেন অরবিন্দ কেজরিওয়াল, তাকে দিল্লির হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দেবেন। ফলত স্বাভাবিকভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই করাপশনের বিরুদ্ধে জিহাদ, জিরো টলারেন্স এগেনস্ট করাপশন, এইটা কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফাইনাল স্ট্রাইকটা করলেন লোকসভা নির্বাচনের আগে। ইডিকে ফুল সিগন্যালটা দিয়ে দেয়। আপনারা একটু খেয়াল করে দেখুন, 8বার তাকে ডাকা হয়েছে, 8বার তিনি যাননি, 9বার ডাকা হয়েছে, তখনও তিনি হাইকোর্টে দৌড়েছে। তার মানে কোনো একটা জায়গায় তিনি সেলফ ডিফেন্সের জায়গাটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার নামটা কোনোভাবে যুক্ত হয়ে গেছে, সেই জন্যই আমি যাচ্ছি না। এবং যাচ্ছি না বলতে বলতে হাইকোর্টে শরণাপন্ন, হাইকোর্ট যখন রিজেক্ট করছে, তখন সেখানে পলিটিক্যাল কারণ যারা বলবেন, যারা বলার চেষ্টা করবেন, তাদের তো যুক্তির অভাব হবে। আমি এইটুকু বলে আমি বারবারই বলছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে, সেই প্রশ্নে ফিরে আসবো, এই পশ্চিমবঙ্গের মাটিতে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের 2 জন কবে গ্রেফতার হবেন? আমার সেই স্থির বিশ্বাস, যে বিশ্বাসকে আপনারা অনেক সময় বিদ্রূপ করেছেন, ব্যঙ্গ করেছেন, আমি আবারও বলছি, এরাও গ্রেফতার হবেন। কবে, টাইম, কিভাবে, কখন,
সেটা তো অনেকগুলো সিকোয়েন্সের উপর নির্ভর করে। যেভাবে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হবেন আমরা কেউ ভাবিনি, ইনক্লুডিং মি। আমি আপনাদের বলছি, অরবিন্দ কেজরিওয়াল কোনোদিন গ্রেফতার হয়ে যাবেন আমার চিন্তায় কোনোদিন কিন্তু ছিল না, কিন্তু হলেন তো। আপনারা কেউ চিন্তা করেছেন কেজরিওয়াল গ্রেফতার হবেন? কেজরিওয়াল তো আইআইটির ছাত্র, সে মানুষটির সততার প্রতীক বলে দিল্লির রাজনীতিতে প্রবেশ, আন্না হাজারের হাত ধরে দিল্লির রাজনীতিতে প্রবেশ, আস্তে আস্তে দিল্লি, পাঞ্জাব বিভিন্ন জায়গায় তার শাখা সংগঠন বিস্তৃত করে দুটো সরকার গঠন করেছেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে টুকরো টুকরো বেশ কিছু ভোট পেয়েছেন। তৃণমূলের থেকে তো অনেক পাওয়ারফুল মানুষ। সেই মানুষটাকে যদি নরেন্দ্র মোদী গ্রেফতার করে ছাড়াতে পারেন ইডির হাত দিয়ে, তাহলে ওয়াই নট রাজ্যের পিসি এবং রাজ্যের ভাইপো? কিন্তু সেটারও কতগুলো সিকোয়েন্স আছে আমার মনে হয়। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিটা আমরা কেউ ভাবিনি যে শেষ পর্যন্ত গ্রেফতারি হবে। আমরা অনেকেই ভেবেছিলাম নির্বাচনটা যাবে, তারপরে হয়তো কোনো একটা ব্যবস্থা হবে। এরকম তো হতে পারে পিসি ভাইপো নির্বাচনের পর গ্রেফতার হলেন, নির্বাচনটা চলে গেলে গ্রেফতার হবেন, 2026কে মাথায় রেখে আর একটু খেলতে হয়তো তাদের টাইম দেওয়া হবে। সব কিছুই সম্ভব। যারা সেটিংয়ের গল্পটা ছড়াচ্ছেন তারা অনেকেই তো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সেটিংয়ের গল্পটা ছড়িয়েছিলেন, সেটা তো মেলেনি। আলটিমেটলি সব কিছুই নিজের পলিটিক্যাল ইডিওলজি দিয়ে অ্যানালিসিস করা বা সিনপসিস টানাটা বোধ হয় সঠিক নয়। সেটা প্রমাণ দিচ্ছে ভারত সরকার। না, ভারত সরকারের কাছে দেখুন, আমি খুব পরিষ্কারভাবে বলি যে রাম মন্দির ইস্যু অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। স্ট্রং লিডারশিপ ইন দ্য সেন্টার একটা কাজ করছে। 370 ধারা বিলুপ্ত করা কাজ করছে। 3 তালাক প্রথার ব্যাপারটা কাজ করছে। সিএ কার্যকরী করা কাজ করতে শুরু করেছে। এতগুলো ফ্যাক্টরসকে একসঙ্গে একত্রিত করা এবং তার সঙ্গে সবথেকে বড় যে লড়াইটা, যে ভারতবর্ষের গত 7 দশকের ইতিহাসে কোনো রাজনীতিবিদ যে ইনস্ট্যান্সটা তৈরি করতে পারেননি, যে অ্যাক্টিং চিফ মিনিস্টারকেও গ্রেফতার করতে পারে এমন একটা স্ট্রং সরকার দেয়ার ইজ ইন দিল্লি, এই মেসেজটা কিন্তু সারা ভারতবর্ষে প্রচারিত হয়ে গেল। কেজরিওয়ালের নাম এখন ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় মানুষ জানেন। এবং সেই কেজরিওয়ালকে 100 কোটি টাকার লিকার স্ক্যামের দুর্নীতিতে অ্যারেস্ট করার স্পর্ধা এবং শক্তি দেখাতে গেলে যে ক্ষমতাবান, যে শক্তিশালী একটা সরকার দরকার, সেই সরকার দিল্লির মসনদে বসে আছে। এই মেসেজটা কিন্তু ফাইনালি রেজাল্ট দেবে বিজেপির পক্ষে, বলে সেই মেসেজটা দিয়ে দিলেন। এবার প্রশ্ন আসবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, এদের ব্যাপারে দিল্লির সরকার কী ব্যবস্থা নেবেন? ঠিক সেদিকে বহু মানুষের প্রশ্ন থাকবে, আমারও প্রশ্ন থাকবে, কিন্তু লেট আস ওয়েট ফর সাম টাইম, অপেক্ষা করা যাক। আর এই অপেক্ষা করার জায়গায় অনেকগুলো সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলোকে পরপর হয়তো ক্রস করতে হবে। এমন কোনো পরিস্থিতি যখন আমরা কেউ কল্পনায় আনবো না, তখন হয়তো ফাইনালি দিল্লি স্ট্রাইক করতে পারে। যেমন ধরুন, আমি বলছি মহুয়া মৈত্র ক্ষেত্রে, আপনারা খবর কজন রাখেন জানেন, মহুয়া মৈত্রর বিরুদ্ধে কিন্তু সিবিআই লোকপালের নির্দেশ অনুযায়ী গতকাল এফআইআর রুজু করলো। সেই রিপোর্ট আমাদের দফতরে এসে পৌঁছেছে। আমরা কেউ আশা করেছিলাম যে লোকসভা নির্বাচনে যখন তিনি কৃষ্ণগড়ে গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, ভোট চাইছেন, সেই সময় তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করে কেস রুজু করে দিল। এবং আমার নিজের ধারণা দ্যাট উইল বি প্রুভড অ্যান্ড শি উইল বি অ্যারেস্টেড। যদি লোকসভা নির্বাচনে জিতবেন কিনা জানি না, যদি জেতেন তারপরেও কিন্তু তার সাংসদ পদ আবার যাবে, মানে তখন তিনি গ্রেফতারি হবেন। সেই নিশ্চয়তা পেয়েই কিন্তু আলটিমেটলি লোকপাল এগিয়েছে। ফলত আলটিমেটলি কেন্দ্রে দিল্লির যে সরকার রয়েছে, সেই সরকার করাপশনের বিরুদ্ধে কোনো আপোষ করবে না। এই মেসেজটা বারবার দিতে এগোবে, এবং সেটা লোকসভা ইলেকশনের আগে হয়তো আরও কয়েকবার এগোবে। এবং সেখানে ভাইপো কতটা এফেক্টেড হবে আমরা কেউ জানি না, পিসি কতটা এফেক্টেড হবে কেউ জানি না, কারণ অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারটা আমরা কেউ জানতাম না। ভাইপোর একটা সাম্প্রতিককালে রক্ষা কবচের ব্যাপারে প্রচুর উঠেছে যে দিল্লিতে এই মুহূর্তে ইডি ডাকবে না, কলকাতায় রাখতে পারে, কলকাতায় রাখার তো কোনো অসুবিধা নেই, কলকাতায় গ্রেফতার করতে পারে, সেটাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু সিকোয়েন্সটা কি এই সময় নাকি আর একটু পরে, সেটা অনেক পলিটিক্যাল কম্পালশন বলে। কিন্তু তার জন্য ওই সস্তায় বাজারে গল্পটা ছড়িয়ে, সেটিংয়ের গল্পটা ছড়িয়ে যারা পায়াভারী করার চেষ্টা করেন, মাথা ভারী করার চেষ্টা করেন, 0 থেকে 1 কিংবা 2 কিংবা 3-এ লাফাতে চেষ্টা করেন, আমি সেই দলে পড়তে রাজি নই। আমি লেটাস হোপ অ্যান্ড ট্রাস্ট যে একটা সময় করাপশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গও ব্যতিক্রম হবে না। সারা ভারতবর্ষে যদি করাপ্টেড লোকেরা জেলে যেতে পারে, যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারে, যদি মনীষ সিসোদিয়া জেলে যেতে পারে, যদি সঞ্জয় সিং জেলে যেতে পারে, যদি অরবিন্দ কেজরিওয়ালের মতো নাম জেলে যেতে পারে, তাহলে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা জেলে যাবেন না কেন? এই প্রশ্নটা বাংলার মানুষের, সেই প্রশ্ন রেখে আমরা সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। কি ব্যাখ্যা দিলেন, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন পুরো ঘটনাটার, স্টেপ বাই স্টেপ একটা করে অ্যানালিসিস করলেন। কি বললেন আসুন শুনি বাংলার বার্তায়। দেখুন সন্ময়দা, আমি একটু সামান্য হলেও একটু ভিন্ন মত পোষণ করছি যে কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দেওয়ার ব্যাপারটায়। আমি যতটুকু জানি যে কেন্দ্রীয় সরকার ইডি বা সিবিআই বা এনআইএ তদন্তে কোনো রকম হস্তক্ষেপ করছে না। কারণ ওই যে একটা সিবিআই এর নামে বলেছিল এক সময় মহামান্য আদালত 2014-র আগে যে সিবিআই খাঁচার তোতা পাখি, আমার মনে হয় না সেটা এই সরকার সেই জিনিসটা করবে। এবং সেজন্য বলছি যে এটা কিন্তু তদন্তের কালমিনেশন, তদন্তের যে চূড়ান্ত পরিণতি।
আপনি দেখবেন ইডি যতক্ষণ 100% শিওর না হয় ততক্ষণ কিন্তু কাউকে অ্যারেস্ট করে না। এবং এটাও বলা হয় যে যাতে যেটা ভবিষ্যতে বলা হয় ন্যাচারাল জাস্টিস, সেই ন্যাচারাল জাস্টিসের সুবিধা দেওয়া হচ্ছে। অভিযুক্তকে বা সন্দেহভাজন যে সন্দেহজনক যে ব্যক্তি তাকে বারবার ডাকা হয়, বহু সুযোগ দেওয়া হয়। অবশেষে যখন দেখা যায় যে সে সহযোগিতা করছে না এবং ইডির কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে ইমিডিয়েট অ্যারেস্ট করার, কারণ আরো বেশি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে বা একটা সম্ভাবনা থাকে। কারণ এই মানুষগুলো একজনও কিন্তু সাধারণ মানুষ নয়, তাদের যে রাজনৈতিক ক্ষমতা সেটাকে ব্যবহার করে তারা দুর্বৃত্তায়নকে চরম সীমায় পৌঁছে দিয়েছে। এবং যেই মুহূর্তে এটি দেখছে যে এরা কোঅপারেট করছে না এবং যথেষ্ট তদন্ত এগোচ্ছে কিন্তু আটকে যাচ্ছে এদের অসহযোগিতার জন্য, এবং সেই মুহূর্তে ইডির কাছে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে যে ভিত্তিতে অ্যারেস্ট করা যায়, ইডি অ্যারেস্ট করছে। কারণ আপনি যতগুলো নাম বললেন, মনীষ সিসোদিয়া থেকে আপনি বাংলার অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি থেকে যতগুলো রয়েছে, বালু মল্লিক, এরা কোটি কোটি টাকা এদের কাছে রয়েছে। এরা সুপ্রিম কোর্টের সব থেকে ব্যয়বহুল, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীদের ব্যবহার করেও একজনও কিন্তু এখন অব্দি বেল পায়নি। সেই জন্য যতক্ষণ তদন্তের চূড়ান্ত পরিণতি না আসছে ততক্ষণ কিন্তু এরা অ্যারেস্টেড হচ্ছে না। এবং আমি নিশ্চিত এই লোকগুলোকে অ্যারেস্ট করার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো সবুজ সংকেতের দরকার পড়েনি। কেন্দ্রীয় সরকার নিরপেক্ষভাবেই কাজ করতে দিচ্ছে। এবার যদি বাংলার কথায় আসি, আমিও দেখছি বহু লোক আমাকেও ফোন করছে, মেসেজ করছে যে বাংলার যে উচ্চিংড়িটা রয়েছে, পচকে ছোড়াটা, তার কেন ব্যবস্থা হচ্ছে না, কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। দেখুন, আমি আমার যেটা অ্যানালাইসিস আমি বলি, অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটি দুর্নীতি, আবগারি দুর্নীতির তদন্ত হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। হেমন্ত সোরেনের কিন্তু ওই একটি জমি মামলার কেসে রয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। বাংলায় অন্তত 5টা দুর্নীতি যেগুলো ভয়াবহ আকারে ধারণ করেছিল, গরু, কয়লা, শিক্ষা নিয়োগ, পুর দুর্নীতি এবং রেশন, এই 5টা যে ভয়ঙ্কর দুর্নীতি, যার জন্য অন্তত আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি যে এই দুর্নীতিগুলো 10 বছর ধরে চলেছে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সর্বনিম্ন মহল, রাজনৈতিক দলটির আপাদমস্তক হাজার হাজার এজেন্টকে নিয়ে ব্যবহার করে এই যুব পূব ইত্যাদি হাজার হাজার নেতাকে ব্যবহার করা হয়েছে এবং কমসে কম 50-60 হাজার কোটি টাকা এর মধ্যে জড়িত। মানি ট্রেলিং হয়েছে, টাকা বাইরে গেছে, তার জন্য সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে কাজে লাগানো হয়েছে, আন্তর্জাতিক মাফিয়াগুলো চক্রগুলোকে কাজে লাগানো হয়েছে। এবং এই যে 2-3 জন রয়েছে যে সর্বোচ্চ প্রভাবশালী, এরা কিন্তু একটি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নয়, কারণ এরা হচ্ছে সব 5টা কেলেঙ্কারির শীর্ষবিন্দু। এই 5টা কেলেঙ্কারির শীর্ষবিন্দু যখন এদের অ্যারেস্ট করা হবে, যখন প্রতি কটা কেসের 100% না হলো অ্যাটলিস্ট 90% প্রুফ ইডির কাছে থাকবে, সিবিআইয়ের কাছে থাকবে, এবং 10 বছরের 60,000 কোটি টাকার কেলেঙ্কারি এত তাড়াতাড়ি হয় না। তবে এটা ঠিক, ইডির তদন্ত কিন্তু সঠিক পথে এগোচ্ছে এবং সঠিক জায়গায় গিয়েছে। আপনি দেখবেন বেশ কিছু লোক সেটিং এর তত্ত্ব লাগাচ্ছে। তবে এবার বলুন যে একটা রাজ্য রাজনীতি ছেড়ে দেশের রাজনীতিতে কিছুদিন আগে অবধি বলা হয়েছিল যে আম আদমি পার্টির সঙ্গে সেটিং হয়ে রয়েছে বিজেপির, আর কেজরিওয়াল ইন্ডি জোটকে ভাঙবে, সেটিং রয়েছে। তাহলে কেজরিওয়াল গেল কেন ভেতরে? এর সঙ্গে রাজনীতির সম্পর্ক তারাই করবে যাদের নিজেদের বলার কিছু নেই এবং তারা নিজেরাও ভীত যে আমাদেরও কিছু নেতা এর মধ্যে ঢুকবে। যদি বাংলার কথা বলেন, আমি নিশ্চিত যে আসবে সময়, সে সময় খুব বেশি দেরি নেই। যথেষ্ট প্রমাণ তথ্য পাওয়া গেছে এবং আপনারা দেখছেন বিচারকরা মাঝে মাঝে বলছেন যে কেন দেরি হচ্ছে, এবং তারপর কিন্তু তারা চুপ করে যাচ্ছেন, কারণ ইডি নিশ্চয়ই গোপনে ওদের রিপোর্ট দেখাচ্ছে, সেগুলোকে পাবলিক করা যাচ্ছে না। কারণ ইডি মানুষ কি বলবে, সংবাদ মাধ্যম কি বলবে, রাজনৈতিক মহল কি বিশ্লেষণ করবে, ব্যাখ্যা দেবে, তার উপর ভরসা করে ইডি, সিবিআই, এনআইএ কাজ করে না। মানুষকে ধৈর্য ধরতে হবে। 10 বছরের যে এত ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছিল, তখন বাংলার এই রাজনৈতিক দলগুলো কি করছিল? ঘুমিয়েছিল? তারা জানতে পারলো না চোখের সামনে? আজকে যারা লাফাচ্ছে সেটিং করে, তাদের আশপাশ থেকে হাজার হাজার চাকরি বিক্রি হচ্ছে, তাদের কাছে কোনো খবর ছিল না? তারা কি বিভিন্ন রকম আন্তর্জাতিক তত্ত্ব নিয়েই ব্যস্ত ছিল, নাকি ওইসব কি সব ভাঙা গড়ার সমস্ত যাত্রা টাত্রা হচ্ছে, ভারত গড়া ভারত ভাঙা, সেগুলো নিয়ে ব্যস্ত ছিল? এখন লাফাতে শুরু করেছে, কারণ এখন সবাই চায় যে নিজের নিজের রুটি সেঁকবো, সেটিং এর তত্ত্ব বলে নাচবো। যদি অ্যারেস্ট হয় তাহলে বলা হবে আমরা সেটিং এর কথা বলেছিলাম, সেজন্যই প্রেশার এসে অ্যারেস্ট হয়েছে। আর যদি অ্যারেস্ট হতে দেরি হয়, কারণ ইডির আরো তথ্য প্রমাণের দরকার, আরো সংগঠিতভাবে কাজ করা দরকার, এবং সেটা হচ্ছে,
তখন বলবে যে কিছুই হচ্ছে না, সেটিং, আমরাই একমাত্র ধোয়া তুলসী পাতা। এইসব রাজনীতির কচকচানি বাংলার মানুষ বুঝে গেছে। একটু ধৈর্য ধরুন, এরা যাবে। এই যে সর্বোচ্চ দুটো মাথা, এদের দিন গোনার পালা শুরু হয়ে গেছে, অনেকদিন আগেই বলেছি। কিন্তু এই 5টা কেলেঙ্কারি একসঙ্গে ধরে ঢোকাবে, যাতে কোনোভাবেই বেরোতে না পারে। আমাদের বাংলাতেও সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ মাথা এবং আরেকটি যে উচ্চিংড়ে রয়েছে ফচকে ছোড়া, যে সংবিধান বহির্ভূত ক্ষমতা ভোগ করে যাচ্ছে, এদের দুজনকে যেতে হবেই। শুধু দিন গোনার পালা, এরা যাবেই। এত মানুষের স্বপ্ন চুরি করেছে, এত সম্পদ লুট করেছে, এত লোকের চোখের জল, এদের বিচারের দিন এসে গেছে। এবার শেষ জীবনটা এদের ভেতরেই থাকতে হবে, বাকি জীবনটাও তিহারেই থাকতে হবে, এবং তার ব্যবস্থা ইডি করবে। একটা লোক কিন্তু বেল পায়নি এখন অব্দি, সে দিল্লিরই হোক অথবা বাংলারই হোক। অনেক এখন ধন্যবাদ। এরা বলবে আদালত কেন দিচ্ছে না, তা আদালতও কি রাজনীতিকরণ হয়ে গেছে নাকি? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে কোটি কোটি টাকা লয়ার, তারা কেন পারছে না? তারাও কি এখন ইডি, সিবিআই আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়েছে? এই সমস্ত প্রলাপ বকছে এরা, কারণ এরা আতঙ্কিত এই দুর্বৃত্ত চোর চোট্টাগুলো। চলময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।